এয়ারবাস A320 সিরিজে যান্ত্রিক সমস্যা আর তার জেরে গোটা দেশে বিমান বিভ্রাটের আশঙ্কা। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর বিমানের উপর সবথেকে বেশি প্রভাব পড়ছে। কলকাতায় সবথেকে বেশি চলে ইন্ডিগোর বিমান এবং দিল্লিতে 60টিরও বেশি এয়ারবাস বিমানকে বসিয়ে দেওয়া হয়েছে। ঐশী মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এই A320 সিরিজের যান্ত্রিক সমস্যা, কি ধরনের সমস্যার কথা জানা যাচ্ছে এবং এর ফলে সামগ্রিকভাবে গোটা বিমান পরিষেবায় কি প্রভাব পড়েছে? দেখো, বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাস যেমনটা জানিয়েছে যে তাদের A320 যে সিরিজে ফ্যামিলি গ্রুপে যে সমস্ত ফ্লাইটগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টেন্সিভ সোলার এই যে সূর্য কিরণের কারণেই কিন্তু সেটাতে কিন্তু সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার জন্য কিন্তু কিছু সফটওয়্যার চেঞ্জেস এবং তার সঙ্গে হার্ডওয়্যার অ্যাডজাস্টমেন্টের দরকার রয়েছে। সেই কারণেই কিন্তু ইন্ডিগো এবং তার সঙ্গে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের যে সমস্ত A320 ফ্লাইট চলে সেগুলোকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় এয়ারপোর্টে কিন্তু সেগুলোকে গ্রাউন্ড করা হচ্ছে এবং গ্রাউন্ড করার পরে সেই সমস্ত টেকনিক্যালিটিসগুলোকে চেক করে সেই আপডেটসগুলো করা হচ্ছে, কারণ যাতে কোনো রকম যাত্রী দুর্ঘটনা না ঘটে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিমান দুর্ঘটনা এড়াতেই কিন্তু এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ডিজিসিও কিন্তু গাইডলাইন জারি করেছে যে এই সমস্ত ফ্লাইটগুলো যেগুলো এই A320 এই এফেক্টেড ফ্লাইটগুলো সেগুলোকে কিন্তু ইতিমধ্যেই এই সমস্ত চেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং তারপরেই কিন্তু সেগুলো ফ্লাই করতে পারবে এবং জানানো হয়েছে অর্থাৎ 30 তারিখের মধ্যে কিন্তু সম্পূর্ণ বিমান পরিষেবা তা কিন্তু স্বাভাবিক হবে। তবে ইতিমধ্যেই তুমি জানো যে শুধুমাত্র দেশের নয় সারা বিশ্বব্যাপী 6000 যে এয়ার ইন্ডিয়ার যে এয়ারবাসের যে A320 যে সমস্ত ফ্লাইটগুলো সেগুলোকে কিন্তু রিকল করা হয়েছে এবং এই বিমান ইতিহাসে কিন্তু এটা সবথেকে বড় রিকল, 6000 ফ্লাইট এবং যার মধ্যে ভারতবর্ষে কিন্তু 300রও বেশি ফ্লাইট চলে এই A320। সে কারণেই কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে যে বিমান বিভ্রাট ঘটতে পারে পরিষেবার ক্ষেত্রে। ধন্যবাদ ঐশী। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর খেজুরির বাঁশগোড়া বাজারে বিজেপিকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআরের প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানে 30 নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শহরে রাস্তা আটকে যদি একটি রাজনৈতিক দল প্রতি বছর জনসভা করতে পারে, তবে বিরোধী দল বদ্ধ জায়গায় কেন পারবে না? পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জনসভার অনুমতি মামলায় 21 জুলাইয়ের প্রসঙ্গ তুললেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর বিজেপিকে সভার অনুমতিও দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআরের প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানেই 30 নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলায় এদিন শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কলকাতা হাইকোর্ট জানিয়েছে 1 ডিসেম্বর অর্থাৎ সোমবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত সভা করতে পারবে বিজেপি। মামলাকারীকে বাঁশগোড়া বাজার কমিটির থেকে লিখিত অনুমতি নিতে হবে। সভায় 2000-এর বেশি লোক থাকতে পারবে না। 4 জন উদ্যোক্তার ফোন নাম্বার পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে। যে মাঠে জনসভা হবে সেই মাঠ 2 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি অদ্ভুতভাবে ওরা সবসময় বলে যে আমাদের অনুমতি দেয়নি। কেন সেটা তো জানতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে। হয়তো ওখানে আরেকটি সভা আছে, হয়তো ওখানে সভা করার মতো জায়গা নেই, সভা আর কতজন হবে সেটা বলবে না। যেমন মিছিলের ক্ষেত্রে মিছিল করব, রুট বলবো না, তা হয় নাকি? অনুমতি পাবেন না, তারপর হাইকোর্টে দ্বারস্থ হবে। এটার মানে কোর্ট পর্যন্ত বলে দেয় যে আপনি রুটটা নির্দিষ্ট করুন আর বলে দিন লোক সংখ্যা কত হবে এবং অমুক সময় শেষ করতে হবে। শিলিগুড়িতে হয়েছিল। ফলে একটা রুলস তো আপনাকে ফলো করতে হবে। সম্প্রতি পানিহাটি এবং বর্ধমানে কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে কর্মসূচির অনুমতি নেন শুভেন্দু অধিকারী। আর এবার খেজুরিতে তার সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। কেন্দ্রের ওয়াকফ আইন মানতে অবশেষে পদক্ষেপ করল রাজ্য সরকার। জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে বলা হলো 5 ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রের উমিদ পোর্টালে আপলোড করতে হবে। ফলে প্রশ্ন উঠছে, প্রথমে তীব্র বিরোধিতা করার পর শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধিত আইন মেনে নিল রাজ্য সরকার? সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক। ডেডলাইন 5 ডিসেম্বর, তার মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল উমিদে আপলোড করতে হবে। সব জেলা শাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের প্রবল বিরোধিতা করেছেন। आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा।
हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। কিন্তু এখন তৃণমূল সরকারই কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের ৮,০০০-এর বেশি ওয়াকফ এস্টেটের অধীনে থাকা ৮২,০০০-এর বেশি ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমাদের সরকার মুসলমানকে ইতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাটার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। সরকার বললেন যে এটা মানা হবে না, তো আজকে হঠাৎ কি ঘটেছেন ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, যে তিনি তখন বললেন না, এখন বলছেন হ্যাঁ এটা মানতে হবে। তাহলে আমি 1 বছর ধরে কেন চিৎকার করলাম, কেন বললাম যেখানে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, দিল্লিতে যাও আন্দোলন করো, কেন বললাম? মানুষ তাহলে কি ভাববে? তৃণমূল সরকারের অবস্থানের ওপর ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী থেকে তোহা সিদ্দিকী। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? এতদিন কেন তাহলে বলেননি? বিজেপি সরকার সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে, মমতা ব্যানার্জি স্যার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিশানায়, তখন কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে, আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওটার বিরুদ্ধে আজও আছি আমরা। কর্পোরেশনে কত জমি আছে, ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলি এই পর্বে আপলোড করতে হবে না। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। ইতিমধ্যেই কাজের চাপ নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন বিএলওরা। এর মধ্যেই অন্য ছবি দেখা গেল বাঁকুড়ায়। একেবারে ছোটবেলায় দুর্ঘটনায় একটা পা হারিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও একটা পা নিয়েই প্রায় 99% ডিজিটাইজেশন শেষ করে ফেলেছেন বিএলও শোভানারা বাইন। তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে যে কোনো প্রতিবন্ধকতাকেই জয় করা যায়। এসআইআর নিয়ে বিএলওদের একাংশ যখন কাজের চাপের অভিযোগ তুলছেন, তখন একেবারে অন্য ছবি দেখা গেল বাঁকুড়ায়। ইনি শোভানারা বাইন, বিষ্ণুপুরের জামশুলি গ্রামের 238 নম্বর বুথের বিএলও। একেবারে ছোটবেলায় দুর্ঘটনায় একটা পা হারান, সেই থেকে একটা পাই ভরসা। তবে কাজের ক্ষেত্রে কোনোদিন পিছিয়ে থাকেননি। বিএলওদের কাজেও অন্যদের থেকে বেশ কয়েক পা এগিয়ে শোভানারা। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী এই বিএলও প্রায় 99% ডিজিটাইজেশন শেষ করে ফেলেছেন। এটা হচ্ছে কমিশনের নির্দেশ, নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে মানতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, সেটাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার 99% কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু তবুও তো আমাকে এগিয়ে যেতে হবে। তাঁর বুথের প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া নেওয়া থেকে ডিজিটাইজেশন, সব কাজই তাঁর প্রায় শেষের দিকে। তাঁর এমন কাজে অত্যন্ত খুশি স্থানীয়রা। বিএলওর যে কাজটা করছে খুবই ভালো কাজ করেছে। ও তার স্বাভাবিকভাবে যেতে পারছে না, সে প্রত্যেকটা বাড়িতে যায় একটা পায়ে। বিষ্ণুপুরের এসডিও জানিয়েছেন ওই বুথের মোট 1039 জন ভোটারের মধ্যে 1019 জন ভোটারের ডিজিটাইজেশন হয়ে গেছে। ওনার শারীরিক অবস্থা দেখে আমরা হয়তো ওনাকে কাজ থেকে অব্যাহতি দিতে রাজি হতাম, কিন্তু উনি নিজে থেকেই এই কাজ আগ্রহ দেখিয়ে করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.